কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে? ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। যে নেত্রীর একটি মাত্র নির্দেশনার দিকে একসময় তাকিয়ে থাকতো পুরো একটি দেশ, যার হুঙ্কারে কেঁপে উঠত রাজনীতির মাঠ, সেই শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন? 5ই আগস্টের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা দু একটি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি। আর ঠিক এখান থেকেই জন্ম নিয়েছে এক বিশাল রহস্যের, যে রহস্যের জাল ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষস্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। স্বয়ং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে, অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতে সীমাবদ্ধ থাকছেন? কেন তার চেহারা দেখা যাচ্ছে না? একই সুর শোনা যাচ্ছে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও। তিনিও প্রশ্ন তুলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হওয়াটা স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যম তো রীতিমতো তোলপাড় চলছে। সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গত বছরের 19 ডিসেম্বরই নাকি শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে, খবরটি সত্যি হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণসহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এর কোনো জবাব আসেনি। এই নীরবতা যেন সন্দেহের আগুনে ঘি ঢেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপফেক ভয়েস ব্যবহার করে কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। কারণ অডিওগুলোতে স্বাভাবিক কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে, তা নাকি পুরোপুরি অনুপস্থিত। মনে হচ্ছে যেন কেউ আগে থেকে লিখে দেয়া কোনো স্ক্রিপ্ট রোবটের মতো পড়ে যাচ্ছেন। Let me begin with the truth about July and August 2024, not a peaceful student movement. সেখানে শ্রোতার প্রশ্নের কোনো তাৎক্ষণিক বা রিয়েল টাইম প্রতিক্রিয়া নেই। একজন জীবিত এবং সক্রিয় রাজনীতিকের কণ্ঠস্বর এমন নিষ্প্রাণ মনে হতে পারে না বলেই বিশ্লেষকদের ধারণা। That with neighbor we have wonderful relationship, and as you know that I have a good relationship with. কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনা মারা গেছেন এমন সিদ্ধান্তে পৌঁছানোটা হয়তো একটু বেশি তাড়াহুড়ো হয়ে যায়। তার আড়ালে থাকার পেছনে মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং জটিল কিছু কারণ লুকিয়ে আছে। আর সেই কারণটি হলো কঠিন রাজনৈতিক এবং আইনি বাস্তবতা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে হাজারো প্রাণ ঝরে গেছে, তার দায়ভার সরাসরি শেখ হাসিনার কাঁধেই পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এর মধ্যে সেই হত্যাযজ্ঞের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশও দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে। এখন শেখ হাসিনা যদি জনসম্মুখে আসেন, ভিডিও বার্তা দেন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, তবে তার আইনি জটিলতা বহুগুণ বেড়ে যাবে। এখানেই চলে আসে ভূরাজনীতির এক সূক্ষ্ম এবং জটিল চাল। ভারত সরকার এখন এক চরম উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যদিকে নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার চাপ। বাংলাদেশ যখন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইছে, ভারত তখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না কিছুই বলছে না। কারণ এই চুক্তির ভেতরেই একটি ফাঁক ফোঁকো রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল বা বিলম্বিত করতে পারে। নয়াদিল্লি ঠিক এই আইনি সুযোগটাই কাজে লাগাচ্ছে। তারা বিষয়টিকে একটি রাজনৈতিক মোড়ক দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে। কিন্তু ভারত তাকে আশ্রয় দিলেও তাকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীর সমীকরণে। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথা বলতে থাকেন, তবে তা ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে।
ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুতে পরিণত করতে। আবার শেখ হাসিনাকে যদি ভারত সরকার জোর করে পুরোপুরি চুপ করিয়ে দেয়, তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের শর্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তাই নয়াদিল্লি বেছে নিয়েছে একটি সতর্ক এবং নিয়ন্ত্রিত মাঝপথ। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখ আক্ষরিক অর্থেই বন্ধ করে রেখেছে। শেখ হাসিনা এখন ভারতের হাতে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি ছাড়া আর কিছুই নন। এবার আসা যাক শেখ হাসিনার নিজস্ব হিসেব নিকেশে। তার বয়স এখন ৭৮ ছুঁই। এই বয়সে একজন মানুষের শারীরিক ও মানসিক শক্তি স্বাভাবিকভাবেই কমে আসে, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশে ফিরে আসার অর্থ হলো সরাসরি ফাঁসির দড়ির মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার মতো বোকামি তিনি করবেন না। এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষকই চোখ বন্ধ করে বলে দিতে পারেন। আইনিভাবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ হয়তো তার আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেই আইনি লড়াইয়ে জেতার সম্ভাবনা শূন্যের কোঠায়। তাই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে ভারতের মাটিতে এক প্রকার গৃহবন্দী বা নিয়ন্ত্রিত জীবনযাপন করাকেই তিনি নিজের শেষ নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন। তার এই আড়াল তাই মৃত্যুর জন্য নয়, বরং নিজের জীবন বাঁচানোর এক অসহায় কৌশল মাত্র। শেখ হাসিনার এই রহস্যময় অন্তর্ধান এবং নীরবতা সবচেয়ে বড় আঘাত এনেছে তার নিজের দল আওয়ামী লীগের উপর। গত এক দশকেরও বেশি সময় ধরে দলটি পুরোপুরি একক ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক হয়ে পড়েছিল। দলে শেখ হাসিনার কোনো বিকল্প বা দ্বিতীয় কোনো নেতা তৈরি হতে দেয়া হয়নি। দলের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ আসত তার সরাসরি নির্দেশনায়। আজ যখন সেই শীর্ষ নেতাই দৃশ্যপট থেকে উধাও, তখন পুরো আওয়ামী লীগ যেন মাথা কাটা একটি বিশাল সাপে পরিণত হয়েছে। দলের ভেতরে এখন চরম নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে। এই দীর্ঘমেয়াদী শূন্যতার সুযোগ যে কেউ নিতে চাইবে, সেটাই রাজনীতির নিয়ম। যেহেতু হাসিনা কেন্দ্রিক বলয়ের বাইরে বিকল্প কোনো কাঠামো ছিল না, তাই এখন দলের ভেতরেই শুরু হতে পারে চরম অন্তর্দ্বন্দ্ব। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এবং শীর্ষ নেত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তৃণমূলের নেতাকর্মীরা চরম হতাশা আর বিভ্রান্তিতে ভুগছেন। অনেকেই হয়তো নিজেদের পিঠ বাঁচাতে দল পরিবর্তন করবেন, অথবা রাজনীতি থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবেন। হাসিনা পরিবারের বাইরে থেকে এসে কেউ যে এই মুহূর্তে দলের হাল ধরবেন, এমন কোনো গ্রহণযোগ্য বা শক্তিশালী মুখও এই মুহূর্তে দলটিতে নেই। ফলে শেখ হাসিনার এই নীরবতা শুধু তাকেই নয়, বরং তার হাতে গড়ে তোলা বিশাল রাজনৈতিক সাম্রাজ্যকেও তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার দম্ভ বড়ই ক্ষণস্থায়ী। যে মানুষটি একসময় পুরো রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতেন, আজ তার নিজের ভাগ্যই অন্যের হাতে বন্দী। শেখ হাসিনা শারীরিকভাবে বেঁচে আছেন কি নেই, সেই বিতর্কের চেয়েও বড় সত্য হলো রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে অনেক আগেই মারা গেছেন। জুলাই আগস্টের সেই রক্তাক্ত দিনগুলোতে ছাত্র জনতার উপর যখন বুলেট বৃষ্টির নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক তখনই বাংলার মাটি থেকে তার রাজনৈতিক অস্তিত্বের কবর রচনা হয়ে গিয়েছিল। আজ তিনি দিল্লির কোনো এক সুরক্ষিত প্রাসাদে শ্বাস নিচ্ছেন, নাকি সত্যি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তা দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মের আর কিছুই যায় আসে না। প্রবল প্রতাপে দেশ শাসন করা একজন স্বৈর শাসকের পরিণতি যে কতটা করুণ, কতটা নিঃসঙ্গ হতে পারে, শেখ হাসিনার বর্তমান অবস্থায় তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। তিনি বেঁচে থেকেও আজ এক রাজনৈতিক মৃতদেহ। আর এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় এবং নির্মম প্রতিশোধ। দর্শক, বিশ্লেষণটি ভালো লাগলে এবং এমন আরও গভীর ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আমাদের সাথেই থাকুন সত্যের সন্ধানে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।